নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের আরজিএম হাসপাতালের বহির্বিভাগের দ্বিতলে নেশা শক্তির চিকিৎসা কেন্দ্রে ভার্চুয়ালি উদ্বোধন হয়। একসাথে এদিন সারা দেশের মধ্যে ভার্চুয়ালি মোট 41টি নেশা শক্তির চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। দিল্লির ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল নালন্দা হল থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার। ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও দপ্তরের ডিরেক্টর সহ অন্যান্য অধিকর্তারা। আরজিএম হাসপাতালে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, পুর পরিষদের চেয়ারপারসন জেলা শাসক রাজীব দত্ত, মহকুমা শাসক প্রদীপ সরকার। ভার্চুয়ালি অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বর্তমানে যুব সমাজ দিন দিন নেশার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এই যুব সমাজকে নেশা মুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 15 আগস্ট নেশা মুক্ত ভারত গড়ার ডাক দেন। এই নেশা মুক্ত ভারত গড়ার অভিযানে ইতিমধ্যে 11 কোটি লোক জড়িত হয়েছেন। আগামী দিনে একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি। প্রধানমন্ত্রীজি যে স্লোগান নেশা মুক্ত ভারত, সেটাকে ভারত সরকারের অধীনে সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট মন্ত্রণালয়ের দ্বারা এখানে নেশা মুক্ত কেন্দ্র অর্থাৎ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি একটা সেন্টার আজকে শুভ উদ্বোধন হলো। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং আমাদের প্রতিমা ভৌমিক ওনাদের নেতৃত্বে ওনারা ছিলেন উপস্থিতি। ভার্চুয়ালি আজকে উদ্বোধন হলো। তো আমরা আশাবাদী এখানে আমাদের এই জেলা সহ গোটা রাজ্যের যে সমস্ত যুবক যুবতী নেশায় গ্রস্ত তাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এখানে পাবে। আমাদের প্রয়াস রয়েছে, আমরাও চাই ত্রিপুরা রাজ্য নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ হোক এবং গোটা ত্রিপুরাতে এই পরিষেবাটা যেন। দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে মানুষের সমস্যার সমাধান হবে না, মানুষ আবারও প্রতারিত হবে। বৃহস্পতিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের ওপর কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গণ অবস্থানে এই কথাই বললেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। 2018 নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ যারাই দিল্লি থেকে বিজেপির হয়ে ভোটের আগে রাজ্যে এসেছিলেন, তারা কেউই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটি অভিযোগও তুলতে পারেনি। কিন্তু 2023 নির্বাচনের সময় রাজ্যে এসে অভিযোগ শুনেও চুপ ছিলেন তারা। বৃহস্পতিবার রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের ওপর কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গণ অবস্থানে এই কথা বলেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। রাজ্যে মানুষের আয় উপার্জন সবকিছুই বন্ধ হয়ে আছে। রেগার মজুরি বৃদ্ধি হচ্ছে না, সঠিক সময় মতো রেগার মজুরি পায় না শ্রমিকরা। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিড ডে মিল কর্মীরাও মজুরি পাচ্ছে না। এদিকে বিশ্বাসঘাতক তিপ্রামথা বিজেপির রণ্যচোরা হয়ে একই অবস্থা সৃষ্টি করে রেখেছে এডিসিতে। আবার মুখে মুখে জনজাতিদের বন্ধু সাধছে তারা। তাই বামেরা প্রতিনিয়ত দাবি করছে মন্ডলের লুট বন্ধ করে কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এবং 15 দিনের মধ্যে মজুরি মিটিয়ে দেওয়ার। কারণ এইগুলি সঠিকভাবে মানুষ না পেলে গ্রামের মানুষ টাকা কোথা থেকে পাবে বলে প্রশ্ন তোলেন মানিক সরকার। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বিকল্প চিন্তা করতে হবে, কারণ এ সরকার আবার ক্ষমতায় আসলে জিনিসপত্রের দাম কমবে, বেকারদের চাকরি হবে, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে এবং টাকার দাম বাড়বে ভাবলে মানুষ ঠকবে। এই প্রসঙ্গে মানিক সরকার আরো বলেন, জিবি হাসপাতালে গেলে এখন রোগীর পরিবারকে সিরিঞ্জ এবং সুতো পর্যন্ত কিনে দিতে হচ্ছে। রোগীকে 1 সপ্তাহের জন্য ভর্তি রেখে কি খাবার দেবে সেই চিন্তায় রোগীকে ভর্তি পর্যন্ত করানো হচ্ছে না জিবি হাসপাতালে। এগুলি কেন্দ্রের সরকারের নীতির জন্য সৃষ্টি হয়েছে। তাই এই সরকারি নীতির পরিবর্তন হবে ভাবলে মানুষ প্রতারিত হবে। এর জন্য সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে লড়াই করতে হবে। তবে এই লড়াই যাতে বেশি দূর এগিয়ে না যেতে পারে তার জন্য এই সরকার চেষ্টা করছে ধর্মীয় বিষয়ে মানুষকে বিভক্ত করার, পাশাপাশি গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার উপর আক্রমণ করছে। কেরালার বিরুদ্ধে যে আক্রমণটা সংগঠিত করছে, প্রকৃতপক্ষে
আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার মতাদর্শ এবং রাজনীতিগতভাবে কেরালা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এবং কেরালা বাম গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে পেরে উঠছে না, বারবার ব্যর্থ হচ্ছে এবং এই পরিস্থিতিতে প্রতিশোধাত্মক স্পৃহা নিয়ে জিঘাংসা বৃদ্ধি চরিতার্থ করবার জন্য এই যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, তাকে পর্যদস্ত করবার জন্য অর্থনৈতিক ক্ষেত্রকে বেছে নিয়ে, যেটা মূলত আমাদের দেশে নিয়ন্ত্রণ করে কেন্দ্রের সরকার, এই যে হাতিয়ার, এই যে অস্ত্র, সম্পূর্ণ স্বৈরাচারী কায়দা ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কেরালা সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে সার্বিক আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। রাজ্যপাল ওখানে যা করছেন, রাজ্যপাল তো রাবার স্টার, তাকে খুব বেশি গুরুত্ব আমরা দিতে চাই না। এই ভদ্রলোক ওখানে যা যা করছেন সব কেন্দ্রের অঙ্গুলি হেলনে করছেন, এটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটার মধ্য দিয়ে রাজ্যপাল এবং কেন্দ্রের সরকারকে রাজনীতিগতভাবে আরো ব্যাপক করছে। বর্তমানে পার্লামেন্ট অধিবেশনে 146 জন সাংসদকে বহিষ্কার করে দিয়ে 16টি কালো আইন পাস করে দিয়েছে। যেগুলি পাস করা হয়েছে সেগুলি সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করবে এবং প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করবে। সুতরাং ব্রিটিশদের হার মানিয়ে কালো আইনগুলি পাস করে নিয়েছে বলে সরকারকে কাঠগড়ায় তুলে ধরেন মানিক সরকার। তাই আন্দোলন না করলে দেশকে বাঁচানো যাবে না। সম্প্রতি যে বাজেট অধিবেশন হয়েছে তাতে জনগণের জন্য কিছুই উল্লেখ নেই। শুধুমাত্র কর্পোরেটরদের স্বার্থ রক্ষা করার জন্য বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদীর সরকার। শ্রী সরকার আরো বলেন, বর্তমানে সমস্যা সমাধান না করে 2047 সালে স্বাধীনতার 100তম বছরের উন্নয়নের কথা বলছে এই সরকার। কিন্তু এই বিজেপি স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল, ব্রিটিশদের পায়ে তেল মেখেছিল এবং ছুরি মেরেছিল তারা। শুধু তাই নয়, সংবিধান তৈরিতে তারা বিরোধিতা করে বুকে পিঠে ছুরি মেরেছে। এখন আবার নতুন করে সংবিধান তৈরি করার চেষ্টা করছে। তাই তাদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া আর কোনো বিকল্প নেই, এমনটাই বললেন শ্রী সরকার। এখান থেকে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। সেটা কি? স্লোগান উঠেছে সামনের নির্বাচনে এদেরকে পরাস্ত করতে হবে, এদেরকে সরকার আসতে দেওয়া যায়, এরা সরকারে আসবে, জিনিসের দাম কমবে, বিশ্বাস করলে কমবে, টাকার দাম বাড়বে, বিশ্বাস করলে কমবে, মুদ্রাস্ফীতি বন্ধ হবে, বিশ্বাস করলে কমবে, বেকারদের চাকরি হবে, বিশ্বাস করলে কমবে, বেসরকারিকরণ চলছে, কোথায় সরকারি চাকরি হবে? এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্যরা। সান্দন টিভি। বরজলা এলাকায় পিস্তল কাণ্ডে ধৃত রাকেশ রায়কে পুলিশ রিমান্ড শেষে আদালতে সোপর্দ করল এনসিসি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, 24শে জানুয়ারি আগরতলার বরজলা এলাকায় শক্তিপদ পালকে প্রাণী মারার জন্য তার বাড়িতে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পেতে প্রাণী বেঁচে যান শক্তিপদ পাল। বাড়ির মালিক শক্তিপদ পাল এনসিসি থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এনসিসি থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে প্রথমে একটি পিস্তল উদ্ধার করে, পাশাপাশি পুলিশ পিন্টু দেবনাথ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। পলাতক ছিল অপর অভিযুক্ত রাকেশ রায়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর 5 ফেব্রুয়ারি রাকেশ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। বৃহস্পতিবার পুলিশ রিমান্ড শেষে ধৃত রাকেশ রায়কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এনসিসি থানার ওসি। শক্তিপদ পাল নামে একজন লোক বরজলার, উনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে ওদিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছিল ওনাকে প্রাণ হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিন্টু দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম, পিন্টু দেবনাথ। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল। আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে
মাননীয় আদালতে প্রেরণ করেছি। রাকেশটাকে আগে গ্রেপ্তার করা হয়নি কি আগরতলাতে ছিল না এবং অন্য কোনো জায়গায় ছিল? অ্যাবসকন্ডিং ছিল। কতদিন ছিল এটা? ওই ঘটনার পর থেকে উনি অ্যাবসকন্ডিং ছিল। আচ্ছা। আর আজকে কি ওনাকে কোর্টে পাঠানো হয়েছে? আজকে কোর্টে পাঠানো হয়েছে। ভুয়ো নথিপত্র বানিয়ে পুলিশের চোখে ধুলো দিতে পারল না এক বাংলাদেশি। অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে মেলাঘর থানার পুলিশ। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে মেলাঘর থানাধীন তেলকাজলা শ্রীমতী পাড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কোট বাড়ির কামরুল মিয়াকে ভুয়ো পিআরটিসি ও জন্মের নথিপত্র সহ মেলাঘর থানার পুলিশ গ্রেপ্তার করে। বাংলাদেশের এই কামরুল মিয়া দীর্ঘ 8 বছরের উপর তেলকাজলা নিশান মুড়া ঘর বাড়ি করে বসবাস করে। ত্রিপুরায় এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার ভুয়ো নথিপত্রের নাম দিয়েছে হানিফ মিয়া। বাংলাদেশি এই কামরুল মিয়া বেআইনি কাগজপত্রগুলি করতে তাকে সহযোগিতা করেছে সীমান্ত লাগোয়া এক ব্যক্তি। তার থেকে মোট 70 থেকে 60 হাজার টাকা নিয়েছে বেআইনি কাগজগুলো করার জন্য বলে সূত্রের খবর। বাড়ি কোন জায়গা? বাংলাদেশ। তো বাংলাদেশে মেন বাড়ি বাংলাদেশ। তো ডুপ্লিকেট কাগজপত্র কসরি কেরা করে দিছে? যেগুলো করাইছে ওটা তো আসলে আমি সঠিক চিনি না। শুধু আমার মামা পরিচিত, হ্যাঁ আমার থেকে আমি মোটামুটি অনেক টাকা নিয়েছি নিয়ে হ্যাঁ। করে দিয়ে তো বাদ যা লাগবে কত টাকা নিয়েছে তোর থেকে? 70,000 টাকা। কত বছর ধরে থাকস তেলগাদা? এদিকে আজকে প্রায় 16 বছর চলে। কি কাজ করস? এই তো লাঠি কুড়েলে কাম করি, লাঠি বাড়ি গাছ টাছ কাটি। না মেলে কাজ করস? না না মিলে না, এমনি লাঠি বাড়ি গাছ কাটি। এদিকে বাজারে কাজ করি না। তো কি দেয় ডুপ্লিকেট কি কাগজপত্র করছ এই পর্যন্ত? ওই তো পিআরটিসি সার্টিফিকেট মানে বাচ্চা দিয়ে করে দিয়ে করছে। আমি আধার কার্ড করছি, এটা তো আধার কার্ড তো বাংলাদেশ কোন জায়গা বাড়ি? আমরা অরিজিনাল বাড়ি আসছিলাম না সিলেট আছিল, সিলেট থেকে আইতেছি। সিলেট কোন ডিস্ট্রিক্ট? সিলেট আর হবিগঞ্জ। হবিগঞ্জ। বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হন একজন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ভাঙচুর করে ঘটনাস্থলে উত্তেজিত জনতা। জানা যায়, অন্যান্য দিনের ন্যায় প্রমোদনগর এলাকার বাসিন্দা সঞ্জিত দেববর্মা TR01P5234 নম্বরের বাইক নিয়ে নিজের রাবার বাগান থেকে বাড়ি যাওয়ার সময় অপরদিকে আসা TR07E0228 নম্বরের একটি ছোট গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। গাড়ি ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হয় বাইক চালক সঞ্জিত দেববর্মা। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে আহত সঞ্জিত দেববর্মাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অপরদিকে উত্তেজিত জনতা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ভাঙচুর করে। ঘটনা খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা ডাক্তারি ফেরো এখানকার আমি ফেরি নাকি ওইখানকার ওইখানকার ক্লাসে কলাইকা হাই হাই স্পিডে থাকে ডাক্তারি নেই আমি উড়ি কলাই থাকে আঙ্কে আমি তালা কলাইকা গাড়ি করকে এই বাইক সম্পূর্ণ জাম নেই বকা থাকা কিন্তু আং জায়গা মারা বোঝা খাবো মনে হবো আবার আদিবাসী কলোনি আমি মনি দোকান কেন খ্রিস্টান দোকান কেন তাম গাড়ি গাড়ি বনি গাড়ি তো আং ছেলের ওই খাওয়া আং প্রথম গাড়ি আং সাইমা মুড়ি এটা গাড়িও খরচ রকম 사진도 봐, 진짜 그거 안고 아니 라발 바간 많이 필요 없는다. 아니 신문가? 아니 신문간 모두 선제 너무나 너 그게 promote 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান। এই অভিযানের মধ্য দিয়ে গোটা রাজ্যের 6 মাসের শিশু থেকে 19 বছরের কিশোর কিশোরীদের স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের মাধ্যমে কৃমিনাশক ওষুধ এবং আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে। সুস্থ কৈশোর প্রকল্প চালু করা হয় 2018 বিধানসভা নির্বাচনের পর 2024-এ 6 পা দিয়েছে। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6। তার এই অঙ্গ হিসেবে 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার খোয়াই জেলা হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর 06.0। এদিনের
এই জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর জয় অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি হরিশঙ্কর পাল। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর মৃদুল দাস, খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার খোয়াই জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের গোটা জেলা কর্মসূচি উত্থাপন করেন। তিনটা ডিপার্টমেন্ট একসাথে কাজ করতে হবে মাস্কা সাফল্য করার জন্য। তো আমাদের শিশুরা, গর্ভস্থ মহিলা সবাই সুস্থ থাকবেই আমাদের সমাজ ভালো হবে, শিক্ষা ভালো হবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে। তো এই চিন্তাধারা রাখতে হবে, আমাদের ডিস্ট্রিক্টের এই টার্গেটগুলি ভালোভাবে অ্যাচিভ করতে হবে। তো এখানে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই এমএস সাহেব, সিএমও সাহেব, প্রোগ্রাম অফিসার সবাইকে। আর আমি আশা করি এখানে খোয়াই জেলাতে सबसे बेस्ट इम्प्लीमेंटेशन হবে হেলথ এডুকেশন और সোশ্যাল ওয়েলফেয়ারের কোঅর্ডিনেশন অনেক ভালো এখানে, আর অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভালো আমরা সাহায্য করে। তো আমি আশা করি এই মাস্কা 6 আমাদের খোয়াই জেলাতে 22 পর্যন্ত আছে। আমরা আমাদের সবাই টার্গেট ফুলফিল হবে আর সবাই ভালো থাকুন। ধন্যবাদ। দিল্লি থেকে বোতাম টিপে দেশের মোট 41টি স্থানে চালু করা হলো নেশামুক্তি কেন্দ্র, যার মধ্যে রাজ্যে মোট 5টি কেন্দ্র রয়েছে। সেই নিরিখে ধলাই জেলা হাসপাতালে চালু হলো সরকারি পর্যায়ে নেশামুক্তি কেন্দ্রের। 8 ফেব্রুয়ারি দিল্লির নালন্দা হলে বসে বোতাম টিপে 41টি কেন্দ্রে যাত্রা শুরু করেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ধলাই জেলা হাসপাতালে তৈরি নতুন নেশামুক্তি কেন্দ্রের শুভ সূচনা কল্পে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, সদস্য মৃদুল দত্ত, বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক प्रमुख। नशा मुक्त भारत अभियान के अंतर्गत मिनिस्ट्री ऑफ सोशल जस्टिस एंड एम्पावरमेंट एक साथ 41 एडिक्शन ट्रीटमेंट फैसिलिटी का वर्चुअल इनॉग्रेशन कर रही है। और त्रिपुरा राज्य के लिए ये एक अच्छी खबर है कि 41 में से 5 एडिक्शन ट्रीटमेंट फैसिलिटी त्रिपुरा राज्य में हो रहे हैं और एक एडिक्शन ट्रीटमेंट फैसिलिटी हमारे धलाई डिस्ट्रिक्ट हॉस्पिटल में हो रही है। आप सभी लोगों को पता होगा कि हमारे राज्य में भी नशा का जो प्रेवलेंस है वो बढ़ा है और इसी को ध्यान में रखते हुए राज्य सरकार ने भी नशा मुक्त त्रिपुरा का कैंपेन लॉन्च किया है। और ये जो एडिक्शन ट्रीटमेंट फैसिलिटी आ रही है ये नशा मुक्त त्रिपुरा के लिए एक अच्छा कदम है। इसमें यह है कि इसमें ओपीडी के माध्यम से भी लोगों को ट्रीटमेंट दिया जाएगा, जिनको वहाँ पे ओपीडी बेसिस में दवाइयाँ दी जाएंगी और साथ ही साथ में यहाँ पे एडमिशन की भी सुविधा रहेगी। तो जिनको एडमिशन की ज़रूरत है उनको यहाँ पे एडमिट करके ट्रीट किया जाएगा और जिनकी समस्या इतनी गंभीर नहीं है उनको ओपीडी के बेसिस पे किया जाएगा। तो इसी प्रकार से जैसे अभी तक हम देखें तो राज्य में स्टेट साइकेट्रिक हॉस्पिटल था, तो ये एडिक्शन ट्रीटमेंट फैसिलिटी के होने से ये जो सुविधाएं हैं अभी जिलों में भी पहुंच जाएंगी, जो कि अभी तक केवल अगरतला तक सीमित थी, तो अभी ये जिले में भी हो जाएंगे। यहाँ पे जितने भी ऐसे परिवार हैं जो नशे से ग्रस्त हैं उनको अभी अगरतला जाने का ज़रूरत नहीं है। उनको जो सुविधा है वो दूर दराज इलाकों में भी देने में सक्षम रहेंगे हम लोग डिस्ट्रिक्ट हॉस्पिटल के माध्यम से। और इसमें हम लोगों का जो है जो ये एडिक्शन ट्रीटमेंट फैसिलिटी है ये एक हमारे जो स्पेशलिस्ट हैं साइकेट्रिस्ट यहाँ पे मैडम हैं उनके डायरेक्ट सुपरविजन में रहेगा। और इसके साथ ही में जो मेडिकल ऑफिसर्स हैं वहाँ काउंसलर्स हैं और स्टाफ नर्स वहाँ पे रहेंगे। इन सभी लोगों का जो इंगेजमेंट है वो अंडर प्रोसेस है और फॉर द टाइम बीइंग तब तक के लिए डिस्ट्रिक्ट हॉस्पिटल के जो स्टाफ हैं मैडम के डायरेक्ट सुपरविजन में ये लोग यहाँ पर काम करें।
স্বামীর হাতে গুরুতর আহত এক গৃহবধূ ঘটনা সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকায়। বর্তমানে ওই গৃহবধূকে সোনামুড়া থেকে জীবিতে রেফার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে শিরিনা আক্তারকে 12 বছর আগে কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আব্দুল হকের কাছে সামাজিকভাবে বিয়ে দেয়। তবে বিয়ের পর থেকে অশান্তি শুরু হয় পরিবারে। কয়েকবার সামাজিক বিচারও হয়, কিন্তু তারপরও নেশাগ্রস্ত অবস্থায় এসে স্বামী আব্দুল হক স্ত্রীর উপর নির্যাতন চালায়। বৃহস্পতিবার নির্যাতন করার ফলে বাবার বাড়িতে আসার সময় স্বামী আব্দুল হক স্ত্রী শিরিনাকে প্রচন্ড মারধর করে। এতে গুরুতর আহত হয় গৃহবধূ। পরে স্থানীয়রা দেখে সোনামুড়া হাসপাতালে নিয়ে গেলে গৃহবধূর বাপের বাড়ির লোকজন ছুটে যায়। পরে আহত গৃহবধূকে জিবি হাসপাতালে রেফার করা হয়। পুলিশ মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। আমার ফোন দিয়েছে, তারা আবার রিটার্ন ফোন দিয়ে রেখেছে। আমরা কই দিছি মাইয়া আইয়া লাইতে, তো আইয়া লাইতে কইছে কালকে আমি 3টার দিকে ফোন দিছি যে মাইয়াটা থাকে 3 দিন। সেই বাড়িতে ফোন দিছি, হেঁতারে কইছে আমরা বাড়িতে মানুষ আছে, তোমরা একটু পরে আমরা ফোন দিয়ে। এটা কইতে কইতে 5টা বাজে গেছে, ফোনটা দিছে দে ঘুরেছে দে, তখন 5টা বাজে গেছে। এরপর আমি সন্ধ্যাবেলা কেমনি আইগো মাইয়াটা রাত্রে, আর সকালে আইগো। হ্যাঁ, মাইয়াও কইলে সকালে আইগো, তো আমি কইছে সকালে আইস। আবার সকালে ফোন দিছি, আমি আইয়ের রওনা। মানে 3 দিন ধরে আপনার স্বামীর মানে মেয়ের স্বামীর বাড়ি থাকতেছে না? থাকতে আছে না, আরেক বাড়ি থাকে। কি রে? তো আরেক বাড়ি থাকে, স্বামী জায়গাতে না করে মারে। দেখে আগে এমন করছে 100টা বিচার হয়েছে, 100টা এই পর্যন্ত বিচার করি মানুষ আমার খালি 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত সারা রাজ্যের সাথে ধলাই জেলাতেও শুরু হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি। জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে এই কর্মসূচিকে বাস্তবে রূপদানের জন্য 8 ফেব্রুয়ারি আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় কর্মসূচির শুভারম্ভ। এর শুভ সূচনা করেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আপেলু কলই সহ অন্যান্যরা। যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলাতে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। তো এখানে অনেক বক্তাই বলে গেছেন বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে আমাদের শিশুদের কিভাবে লালন পালন করা, কিভাবে রোগ মুক্ত করা। যেমন এখানে বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্পের সমস্ত প্রকল্পকে একটা করে এই আজকের এই অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণীর বালক বিদ্যালয়ে উদ্বোধন হল ত্রিপুরা রাজ্য সরকার পরিচালিত ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি ন্যাচারাল রিসোর্স ক্লাবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মেঘা জৈন, জেলা পরিষদের সহসভাপতি হরিশঙ্কর পাল, সরকারি দ্বাদশ শ্রেণীর বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ দেববর্মা, স্কুলের শিক্ষক সিন্ধু কুমার বড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকা ও স্কুলের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে স্কুলের ইকো ক্লাবে ছাত্রছাত্রীরা খোয়াই শহরে এক র্যালির আয়োজন করে। এরপর স্কুলে নবগঠিত ডিএনএ ক্লাবের ফিতে কেটে ও ফলক উন্মোচন করে ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মার। পর ডিএনএ ক্লাবের ছাত্রছাত্রীদের থেকে উপস্থিত অতিথিরা রক্ত পরীক্ষা করেন। উপস্থিত অতিথিরা ডিএনএ ক্লাবটি পরিদর্শন করেন এবং সমস্ত ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এই বিষয় নিয়ে। বলতে আমরা যা বুঝি, আমাদের কাছে একটা ধারণা তৈরি ছিল যে আমাদের শরীরের যে স্ট্রাকচার কিংবা গাছপালার যে কোন প্রজাতির তা আইডেন্টিফাই ডিএনএর মাধ্যমে হয়। এটা প্রচলিত ধারণা। তার বাইরে বেরিয়ে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য পরিবেশ বান্ধব জিনিস তৈরি করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, এইগুলো করার জন্য ডিএনএ ক্লাব এখন বিদ্যালয় স্তর অবধি কাজ করছে। আমরা দেখেছি আজকে
ডিএনএ ক্লাব উদ্বোধনে যে আমাদের যেটা আমরা যারা মানুষ তাদের বৃহস্পতিবার দুপুরে খোয়াইচেবড়স্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক কৃষক সম্মেলন ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন। তাছাড়া দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর মনোজ সিং সাচান, বিজ্ঞানী ডক্টর নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজ্যের 8টি জেলা থেকে শতাধিক কৃষক অংশগ্রহণ করে। কৃষিকাজে দক্ষতা বৃদ্ধি ও ভালো কৃষিকাজ করার জন্য 8টি জেলা থেকে 8 জন কৃষকের সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া সবজি প্রদর্শনী স্টল উদ্বোধন করেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন। কৃষকদের নিয়ে কৃষক সম্মেলন ও ড্রোন প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী অর্ধেন্দু চক্রবর্তী। 2016-17 का बजट में हमारा ऑनरेबल प्राइम मिनिस्टर सर ने बोला था भारत का जितना भी कृषक है सबका जो इनकम है 2021-22 में डबल हो जाएगा। 21-22 में हम लोग डबल कर नहीं पाया, फिर भी ये डबलिंग का काम अभी भी चल रहा है। तो हमारा वो कृषि का जमीन है वो बड़ा नहीं होगा, आपके पास जितना है उतना ही है, 10 साल बाद भी उतना ही रहेगा, कुछ कुछ जगह में कम भी हो सकता है। तो हम लोग कैसे इनकम इंक्रीज करना है, उसका एक ही उपाय है, प्रोडक्टिविटी इंक्रीज करना है, उससे ही हमारा इनकम ज्यादा बढ़ेगा। আমতলী স্কুল মাঠে সারা জাগানো কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে মুখোমুখি হবে বণিক ব্রাদার্স ও নীলাজ্যোতি। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এমনটাই জানিয়েছেন কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি মান্তু দেবনাথ। বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে আরপি ব্রাদার্সকে হারিয়ে নীলজ্যোতি ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয়। এই আসরকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আমাদের 64টা টিমের খেলা হচ্ছে, 32টা ম্যাচ। তার মধ্যে আমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল। এখন আমরা সেমিফাইনালে চলে এসেছি। গতকালকে আমাদের একটা সেমিফাইনাল গিয়েছে, আজকে সেকেন্ড সেমিফাইনাল। আমরা একটা টিমকে পেয়ে গেছি, বণিক ব্রাদার্স। আজকে যে টিমটা জিতবে নীলজ্যোতি এবং আরপি ব্রাদার্সের মধ্যে, তাদের মধ্যে একজন হবে ফাইনালিস্ট। তো ওই দুটা টিমের মধ্যে আমাদের ফাইনাল খেলা 11 তারিখ রবিবার হবে। সমাজের প্রতি উদ্দেশ্য করে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের এই এলাকা মাননীয় বিধায়ক, যে নেশামুক্ত ত্রিপুরা করা বা নেশামুক্ত আমাদের এলাকাকে রাখার জন্য, যাতে সমস্ত যুবকরা, যেটা মানে আমরা কি দেখছি অনেক যুবকরা এখন মাঠের থেকে দূরে সরে গেছে, সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে, নেশা আসক্ত হয়েছে, সেগুলোর থেকে যেন আমরা বের করে আনতে পারি আমাদের এলাকার ছেলেদেরকে, সেই জন্য আমাদের খেলার এই আয়োজন। কে কে থাকছে উদ্বোধনী ম্যাচে? উদ্বোধনী ম্যাচে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় থাকবেন, আমাদের এলাকার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রামপ্রসাদ পাল মহোদয় থাকবেন, আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী আমাদের টিঙ্কু রায় মহোদয় থাকবেন। শহর দক্ষিণাঞ্চলের মৌচা ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে বয়স ভিত্তিক প্রাইজ মানি উন্মুক্ত দাবার আসর। দুদিন ব্যাপী এই আসরে মোট 7 রাউন্ডে খেলা হবে। ওপেন ক্যাটাগরিতে মোট 12টি পুরস্কার রয়েছে। আসর হবে বয়স ভিত্তিক মোট 5টি ক্যাটাগরিতে। দুদিন ব্যাপী এই উন্মুক্ত প্রাইজ মানি দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার থেকে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন আয়োজক কমিটির সচিব রানু দাস। তিনি আরো বলেন, সেরা মহিলা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে সবচেয়ে তরুণ খেলোয়াড়কেও। এন্ট্রি ফি রয়েছে 500 টাকা। শহর দক্ষিণাঞ্চল মৌচা ক্লাব আপনারা নিশ্চয়ই জানেন যে খেলাধুলার, সাংস্কৃতিক, কালচারাল, সামাজিক বিভিন্ন কাজ করে থাকে। তো আমরা দেখলাম যে এই এখন দাবা নিয়ে একটা বিশেষ চর্চা চলছে, বিশেষ করে সারা ত্রিপুরার যে দাবার বাচ্চারা যেভাবে বা বড়রা এগিয়ে আসছে, তাই আমরা ভাবলাম যে ক্লাবের সমস্ত কর্মকর্তা মিলে আলোচনা করলাম যে একটা দাবার টুর্নামেন্ট করা যায়। সেই হিসাবে আমরা এই প্রাইজ মানি ওপেন দাবা এবং এজ ক্যাটাগরিরও একটা পার্ট আছে। এই টুর্নামেন্টের আয়োজন করেছে। 2 দিন ব্যাপী 7টা রাউন্ডের খেলা হবে।
তো এখানে প্রাইজ মানি আছে। ওপেন ক্যাটাগরি 12টা প্রাইজের আমরা ডিক্লেয়ার করেছিলাম। ফার্স্ট প্রাইজ 7,000, এইভাবে র্যাঙ্ক সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে প্রাইজ মানিটা আসবে। আর এইজ ক্যাটাগরিটা হচ্ছে কি স্টার্ট হচ্ছে 7, 9, 11, 13, 15, 5টা ক্যাটাগরি আছে বাচ্চাদের জন্য, ছেলে মেয়ে। শুক্রবার থেকে শুরু হতে চলেছে 20তম কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ। আগরতলা কুঞ্জবনস্থিত টেনিস কমপ্লেক্সে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের উদ্যোক্তা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় জানিয়েছেন, শুক্রবার থেকে এই চ্যাম্পিয়নশিপ শুরু হলেও এর আনুষ্ঠানিক সূচনা হবে শনিবার সকাল 9টায়। এই চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ক্রীড়া দপ্তরের অধিকর্তা ছাড়াও উপস্থিত থাকবেন আরও অনেকেই। এই প্রাইজ মানি আসরে অংশগ্রহণ করবে মোট 8টি দল। বাংলাদেশের খেলোয়াড়েরাও এই আসরে অংশগ্রহণ করছে। এই উত্তর পূর্ব ভারতে সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট, এটা হচ্ছে কুশল ওপেন। ইট ইজ নাও 20তম কুশল ওপেন শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল ম্যাচ ড্র দিয়ে আমাদের প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক যে উদ্বোধন, এটা হবে আগামী শনিবার 10 তারিখ সকাল 9টায় মালঞ্চনিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে। রাজ্যের মাননীয় মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা শ্রদ্ধা এস বি নাথ মহাশয়, অন্যান্য অতিথিরাও থাকবেন। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।